আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের পরিবারের সকলেই নিশ্চয়ই ভালো আছে। আমিও ভালো আছি। আমি রুমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম ফিনান্স, ব্যাংকিং ও বীমা এই কোর্সটি, অর্থাৎ ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র এই কোর্সটি সম্পর্কে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম। তো আজকে এই কোর্সটির ব্যাংকিংয়ের যে শেষ চ্যাপ্টার, অর্থাৎ ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি যখন তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করি, একদম স্টার্টে, তখন কিন্তু তোমাদের ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। তো তখন থেকে কিন্তু আমরা কি দেখেছি যে ব্যাংকিং যে বিষয়টা, এটা কিন্তু ধীরে ধীরে এই আধুনিকতম সময় পর্যন্ত এসেছে। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা শুরুতে যেমন ছিল, এই বর্তমান সময়ে এসে কিন্তু ঠিক সেরকম নেই। মানুষ আরও অনেক সুবিধা সম্বলিত প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা এখন পেয়ে থাকে। তো এই যে আধুনিক ব্যাংকিংয়ের কথা আমি বলছি, যে আধুনিক ব্যাংকিংয়ের অন্যতম একটি অনুষঙ্গ হলো ইলেকট্রনিক ব্যাংকিং। তো এই ইলেকট্রনিক ব্যাংকিং কিন্তু শুরু হয়েছে আসলে খুব বেশি দিন আগে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় 10 বছর পরে এর আসলে প্রারম্ভ হয়। 1961 সালে সেই নিউ ইয়র্কে প্রথম হস্তান্তরযোগ্য আমানতি সনদ প্রদানের মাধ্যমে এই ইলেকট্রনিক ব্যবস্থার প্রচলন ঘটে। অর্থাৎ ইলেকট্রনিক ব্যাংকিংয়ের যে সেবা, সেই সেবা ব্যবস্থার প্রচলন ঘটে। পরবর্তীতে 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান, তারা কিন্তু টাকা উত্তোলন যন্ত্র স্থাপন করে, যেটার সাথে আবার তাদের যে মেইন কম্পিউটার রয়েছে, অর্থাৎ তাদের ব্যাংকের যে মেইন কম্পিউটার রয়েছে, যেখানে সহজে অর্থ স্থানান্তর হচ্ছে, যেটা লিপিবদ্ধ হয়, রেকর্ড হয়, এই সংযোগটি কিন্তু ছিল না। তো পরবর্তীতে দেখা গেছে 1972 সালে আসলে লয়েডস ব্যাংক প্রথম এই স্বয়ংক্রিয় অর্থ উত্তোলন যন্ত্র স্থাপন করে, যার সাথে তাদের ব্যাংকের যে কম্পিউটার তার যোগাযোগ ছিল। তো এভাবেই কিন্তু ধীরে ধীরে আসলে আমরা এই আধুনিক ব্যাংকিং ব্যবস্থার জগতে প্রবেশ করেছি। তো আমার এখনকার আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং। তো ই ব্যাংকিং বলতে কি বোঝায়? ই ব্যাংকিং হলো একটি আধুনিকতম প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদেরকে ব্যাংক অতি সহজে, নির্ভুলতার সাথে বিস্তৃতভাবে সেবা প্রদান করতে পারে। এবং এই ব্যবস্থার মাধ্যমে কি হয়, যে পুরাতন যে বিষয়গুলো ছিল, অর্থাৎ কায়িক শ্রম নির্ভর যে ব্যবস্থা ছিল, তারপরে অতিরিক্ত সময় নিয়ে যে ব্যবস্থাটা ছিল, যেখানে প্রচুর কাগজ এবং নথি ব্যবহার করা হতো, সেই যে ব্যাংকিং ব্যবস্থা এবং যে গ্রাহকদের সেবা প্রদান ব্যবস্থা, এই ব্যবস্থাটার কিন্তু অবসান ঘটে গেল এই ই ব্যাংকিংয়ের কারণে। তো ই ব্যাংকিংটা কি? ই ব্যাংকিংটা হলো উন্নত প্রযুক্তি নির্ভর তড়িৎবাহী এমন একটি ব্যাংকিং ব্যবস্থা, যেটি গ্রাহকদেরকে অতি সহজে নির্ভুল সেবা প্রদান করে থাকে, অর্থ স্থানান্তরের সুযোগ দিয়ে থাকে, উত্তোলনের সুযোগ দিয়ে থাকে, এবং সে সাথে গ্রাহকদের সাথে যে ব্যাংকের পারস্পরিক সম্পর্ক, সেটাও কিন্তু স্থাপনে সক্ষম হয়ে থাকে। তো এই ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে দেখো, আমি বোর্ডে একটি সংজ্ঞা লিখে রেখেছি, যে ইলেকট্রনিক ব্যাংকিং হলো এমন একটি ইলেকট্রনিক ব্যবস্থা যা অর্থ স্থানান্তর ও ওই স্থানান্তর সম্পর্কিত তথ্য লিপিবদ্ধ রাখে। অর্থাৎ যখন একটা ব্যাংক তার গ্রাহককে ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ স্থানান্তরের সুযোগ দিচ্ছে, তখন সেখানে যে ট্রানজ্যাকশনটি, লেনদেনটি সংঘটিত হচ্ছে, সেই লেনদেনের ডেবিট এবং ক্রেডিট সংক্রান্ত যতগুলো তথ্য রয়েছে, সেগুলো কিন্তু ব্যাংক ওই একই পদ্ধতিতে, অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতেই কিন্তু লিপিবদ্ধ রাখছে। এছাড়া যে শুধুই অর্থ স্থানান্তর হয় তা না, যেমন ধরো বিল জমা দেওয়া, বিভিন্ন গ্যাস বিল, পানির বিল বা অন্য কোনো বিল জমা দেওয়া, এই কাজগুলো কিন্তু ইলেকট্রনিক উপায়ে করতে পারছে, মানুষ ঘরে বসেই করছে। আগে যেমন নগদ বহন করতো, এখন কি করছে? পকেটে একটা প্লাস্টিকের কার্ড নিয়ে ঘুরছে, যেখানে বুথ আছে, মানে গ্রাহকের ব্যাংকের বুথ যেখানে আছে, সেখানে কিন্তু সে ওই কার্ডটি ব্যবহার করে অর্থ উত্তোলন করতে পারছে। তার মানে নগদ এবং ড্রাফট ব্যবহারের প্রয়োজন পড়ছে না। তো বিষয়টা এরকমই, যে প্রত্যেকটা মানুষকে কিন্তু এখন আর ব্যাংকে গিয়ে লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থেকে ব্যাংকিং সেবা গ্রহণ করা লাগছে না। সে তার সব ধরনের যে জমা, উত্তোলন,
বা পরিশোধ ইত্যাদি কার্যক্রমগুলো কিন্তু এই ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে করছে। ঘরে বসে এক এক ব্যাংকের অ্যাপস ব্যবহারের মাধ্যমে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, বিকাশ, রকেট, আরও নগদ, আরও অনেক ধরনের সেবা রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি, এই সবের মাধ্যমে কিন্তু তারা তাদের লেনদেনগুলোকে খুব সহজে এবং নির্ভুলতার সাথে কিন্তু সম্পাদন করতে পারছে। এবং এই তথ্যগুলো সম্পর্কে যখন গ্রাহক ব্যাংক থেকে জানতে চাচ্ছে, তখন কিন্তু ব্যাংক তাদের মানে গ্রাহকের সংগঠিত লেনদেন সম্পর্কে যে তথ্য, সেটাও কিন্তু অতি দ্রুততার সাথে গ্রাহককে পৌঁছে দিচ্ছে। তো এটাই ছিল আসলে ইলেকট্রনিক ব্যাংকিং বা ই ব্যাংকিং। এখন দেখো ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব। তো এই যে আমি এতক্ষণ ধরে ইলেকট্রনিক ব্যাংকিং বলছি, এর গুরুত্বটা কি? এর গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ এখন তুমি যদি আধুনিকতম সময় চিন্তা করো, আমাদের দেশের জনসংখ্যার কথা চিন্তা করো, তার মধ্যে যদি 10% লোক বা 20% লোক প্রতিদিন ব্যাংকিং সেবার সাথে রিলেটেড থাকে, তাহলেও কিন্তু ব্যাংকে লম্বা লাইন হয়ে যাবে, তাই না? যে কোনো ধরো পানির বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল জমা দিতে আগে যেমন লোকদেরকে একটা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে শ্রান্ত হওয়ার পরে গিয়ে তারা তাদের অর্থটাকে জমা দিতে পারতো, সেই ব্যবস্থা থেকে কিন্তু বেরিয়ে এসেছে, তাই না? এখন ঘরে বসেই বিকাশ করা যাচ্ছে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করা, বিভিন্ন ব্যাংকের অ্যাপস ব্যবহার করে সেখানে বিদ্যুৎ বিল, ড্রাইভিং লাইসেন্স বিল বা এমনকি পাসপোর্টের যে অর্থ, সেটাও কিন্তু ব্যাংকগুলোতেই জমা দেওয়া যাচ্ছে, তাই না? তো এই যে এই সেবাটা কিন্তু সম্ভব হচ্ছে এই আধুনিক প্রযুক্তির উন্নতির কারণে, এবং এই উন্নত প্রযুক্তি ব্যাংকিং ব্যবস্থায় ইনক্লুড করার মাধ্যমে। তাই বলা হচ্ছে যে আধুনিক ব্যবস্থা, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ই ব্যাংকিং। কারণ একজন ব্যবসায়ী যত দ্রুত অর্থ লেনদেন করতে পারবে, তত দ্রুত কিন্তু তার বিজনেসটা সে আরও বেশি ভালোভাবে সম্প্রসারণ করতে পারবে। কারণ যত দ্রুত সে অর্থ প্রেরণ করবে, কাঁচামালের অর্থ সরবরাহ করবে, তত দ্রুত তার কাছে কাঁচামাল পৌঁছাবে এবং সেটা থেকে সে কিন্তু একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে পারবে, তাই না? তো এই যে ব্যবসা বাণিজ্য বা মানুষের দৈনন্দিন জীবনে এই ই ব্যাংকিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, যেমন একটি গুরুত্ব কি, সেটা হচ্ছে উন্নত গ্রাহক সেবা। সাধারণত গ্রাহকদের জন্যই তো ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যাতে গ্রাহকদের সেবা দিয়ে ব্যাংক আয় করতে পারে এবং সেই আয় দ্বারা ব্যাংক তার যে পরিচালনা ব্যয় সেটা বা প্রশাসনিক ব্যয় সেটা সেই ব্যয়টা নির্বাহ করতে পারে। তো এখন এই গ্রাহকদেরকে যত ভালো সেবা দিবে, গ্রাহক কিন্তু সেই ব্যাংকের প্রতি বেশি আকৃষ্ট হবে। যেহেতু বর্তমানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু তুমি যেদিকে তাকাবে সেদিকে একটি করে বাণিজ্যিক ব্যাংক উপস্থিত তোমাকে সেবা দেওয়ার জন্য। তো এই যে এতগুলো বাণিজ্যিক ব্যাংকের মধ্যে তুমি কিভাবে কম্পেয়ার করবে? তুমি কম্পেয়ার করবে কিন্তু কোন ব্যাংক তোমাকে কি পরিমাণ ভালো সেবা দিচ্ছে, কত দ্রুততার সাথে, কত নির্ভুলতার সাথে তোমাকে সেবা দিচ্ছে, এই বিষয়টা কিন্তু তুমি আগে বিবেচনা করবে, তাই না? তো এক্ষেত্রে উন্নত গ্রাহক সেবা কে দিচ্ছে, সেই ব্যাংকটাকে কিন্তু তুমি অবশ্যই সিলেক্ট করবে তোমার ব্যাংক হিসেবে। তো এটাই বলা হচ্ছে যে উন্নত গ্রাহক সেবার জন্য এই ব্যাংকিংয়ের গুরুত্ব অপরিসীম। সহজে, নির্ভুলতার সাথে এবং অতি দ্রুত যাতে গ্রাহক সেবা দেওয়া যায়, সেই জন্য ই ব্যাংকিংয়ের গুরুত্ব অপরিসীম। এবার দেখি ব্যয় হ্রাস। ইলেকট্রনিক ব্যবস্থার কারণে একজন ব্যাংকারের যেমন ব্যয় হ্রাস হয়, তেমনি কিন্তু একজন গ্রাহকেরও ব্যয় হ্রাস হয়। কিভাবে হয় দেখো, একজন গ্রাহক তিনি তার ব্যাংকে যাবেন, যাতায়াত খরচ আছে, হয়তো পথিমধ্যে তার কিছু খাওয়ার প্রয়োজন হতে পারে, সেটার খরচ আছে। তারপরে আবার ভয় কাজ করতে পারে যে তিনি যে অর্থটা নিয়ে আসবেন সেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই না? তো এই যে ব্যয় হ্রাস প্লাস অর্থের নিরাপত্তা, দুটো কিন্তু কি করছে, এই আধুনিক ব্যাংকিং এই ব্যয়টাকে কমিয়ে দিচ্ছে। কিভাবে কমিয়ে দিচ্ছে? যে ঘরে বসে সে মোবাইলের মাধ্যমে ব্যাংকিং কাজটা করতে পারছে, ফলে তার কিন্তু বাইরে গিয়ে যাতায়াতের যে খরচটা, সেই খরচটা কিন্তু সাশ্রয় হচ্ছে। আর প্রশাসনিক যে বিষয়টা, যখন উন্নততর প্রযুক্তি ব্যাংকিং ব্যবস্থায় ইনক্লুড হয়, তখন কিন্তু দেখা যায় যে এই প্রযুক্তি ব্যবহারে একজন দক্ষ লোক বা দক্ষ কর্মীকে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে সেই দক্ষ কর্মী কিন্তু
মানে গ্রাহকদেরকে পূর্ণ সেবাটা দিতে পারে। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো আমরা যখন চেক কাটি অথবা চেক লিখি, চেকটা আমরা ব্যাংকে কিন্তু ক্যাশ কাউন্টারে গিয়ে জমা দিই। ওইখানে যিনি বসে থাকেন তিনি কিন্তু চেকের গায়ে যে তারিখ, স্বাক্ষর, চেক নাম্বার, এগুলো সব কিছুই কিন্তু তিনি তার কম্পিউটারে দেখতে পারেন। কারণ কম্পিউটারে কিন্তু ওই ব্যাংক প্রতিষ্ঠান একটি সফটওয়্যার ব্যবহার করে যেখানে প্রত্যেকটা গ্রাহকের তথ্য লেখা থাকে এবং যে চেক বইটি তারা গ্রাহককে সরবরাহ করছে সেই চেক বইয়ের মধ্যে যা যা লিপিবদ্ধ আছে সবই কিন্তু তারা তাদের সফটওয়্যারে সংরক্ষণ করে রাখে। ফলে যখন একটা চেক, ধরো আমি একটা চেক যদি ক্যাশ কাউন্টারে নিয়ে জমা দিই, তখন সেখানে যে বসে কর্মীটি বা ক্যাশিয়ার বসে রয়েছেন তিনি সেটি কম্পিউটারে চেক করে সিল মেরে তিনি যদি আমি অর্থ উত্তোলন করি তাহলে আমাকে অর্থ প্রদান করবেন, এবং আমি যদি অর্থ জমা দিই তাহলে সেটা রেখে তিনি জমা রসিদে সিল দিয়ে আমাকে ফেরত দিবেন। এখন তুমি হয়তো বলতে পারো যে তাহলে একজনই যদি সেবা দেয় তাহলে তো ব্যাংকে এত কর্মীর দরকার নেই। আসলে ব্যাংকের সাথে তো শুধু জমা আর উত্তোলনের কাজ থাকে না, সেখানে অনেক ধরনের কাজ থাকে এবং অনেক ধরনের কাজ করার জন্য কিন্তু তাদেরকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সে প্রশিক্ষণ অনুযায়ী দক্ষ কর্মীদের কিন্তু নিয়োগ দেওয়া হয়। তো এই যে প্রশাসনিক ব্যয়টা কিভাবে কমে সেটাই আমি বলছিলাম তোমাদেরকে, যে যেহেতু একটা কাজে একজন লোক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে সেবা দিতে পারছে, তখন ওই কাজটা করার জন্য যদি একাধিক লোক আগে ছিল এখন কিন্তু নেই। ফলে এই যে যেহেতু 5 জন লোকের কাজ একজন লোক করতে পারছে, তার মানে কি প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যয়টা কিন্তু কমে আসছে। সেই সাথে আরও কিছু ব্যয় কমছে, যেমন কাগজ, কলম, তারপরে হচ্ছে এটার সাথে যে আনুষঙ্গিক স্টেশনারি রয়েছে সেগুলোর খরচও কিন্তু ব্যাংকের কমে আসছে শুধুমাত্র ইলেকট্রনিক ব্যাংকিংয়ের কারণে। তাই বলা যায় যে ব্যয় হ্রাসও ইলেকট্রনিক ব্যাংকিংয়ের একটি অন্যতম গুরুত্ব। এরপরে আসি স্বয়ংক্রিয় লেনদেন। দেখো ইলেকট্রনিক ব্যবস্থায় কিন্তু লেনদেন ব্যবস্থাটা অনেকটা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়। যেমন আমরা যদি অটোমেটেড টেলার মেশিনে লেনদেন করি সেখানে কিন্তু কোনো ব্যাংকের শাখা নেই, কোনো ব্যাংকের কর্মী নেই, তাই না? ওখানে একটি মেশিন রয়েছে যেখানে আমরা অটোমেটিক কি করতে পারি, অর্থ জমা, উত্তোলন, বিলের টাকা জমা বা অর্থ স্থানান্তর সব কিন্তু করতে পারি। তা এটাই বলা হচ্ছে যে ইলেকট্রনিক ব্যবস্থার কারণে বা ই ব্যাংকিংয়ের কারণে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন হচ্ছে। এরপরে কাগজ নির্ভরতা হ্রাস, যেটা আমি একটু আগে বলছিলাম যে এখন কিন্তু সবগুলো ব্যাংকই গ্রিন ব্যাংকিংয়ের দিকে ঢুকেছে, অর্থাৎ কাগজের বা কার্বনের পরিমাণ হ্রাস পাচ্ছে। যেহেতু বেশিরভাগ লেনদেনই অনলাইনে করা হচ্ছে এবং সব কিছু ইন্টারনেটের মাধ্যমে লিপিবদ্ধ হচ্ছে, অর্থাৎ একটা সফটওয়্যারে কিন্তু প্রত্যেকটা গ্রাহকের তথ্য সংরক্ষণ করা হচ্ছে এবং প্রত্যেকটা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে কিন্তু সেই লেনদেন সম্পর্কিত তথ্য সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে দেখা গেছে কি যে কাগজের যে প্রয়োজনীয়তাটা ছিল, অর্থাৎ আমি একটা চেক রেডি করে তারপরে হচ্ছে ব্যাংকে দিব, ব্যাংক সেটা সম্পর্কে লেজার তৈরি করবে, তারপরে হচ্ছে টোকেন ইস্যু করবে, আরও অনেক ধরনের নানাবিধ কাগজ সম্পর্কিত কাজ করার পরে গিয়ে তারা হচ্ছে আমাকে অর্থ উত্তোলনের সুযোগ দিবে। তো এই যে কাগজের এতগুলো ব্যবহার, লেজার তৈরির কাগজ, টোকেন ইস্যু করার কাগজ, এই যে কাগজগুলো ছিল এই কাগজের ব্যবহার কিন্তু এখন আর নেই। কারণ এখন বাংলাদেশ বলো বা বিদেশে বলো, যে দেশেই বলো না কেন, MICR যুক্ত চেক প্রদান করা হয়, যার কারণে দেখা যায় সেই চেকটা যখন ক্যাশিয়ারের কাছে জমা দেওয়া হয় তখন তিনি কিন্তু ওই যে বলছিলাম যে কম্পিউটারে দেখে নেন, সব কিছু মিলিয়ে নেন, নমুনা স্বাক্ষর কার্ড দেখে স্বাক্ষর মেলান, অ্যাকাউন্টের নাম্বার ঠিক আছে কিনা বা ওই অ্যাকাউন্টের তথ্যের ওপর কোনো ধরনের সরকারি বিধিনিষেধ আছে কিনা, হিসাবে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা, এটা কিন্তু একজন লোককে দেখে মানে তার চেয়ারে বসেই দেখতে পাচ্ছে কম্পিউটারে। ফলে সে যখন নিশ্চিত হচ্ছে তখন কিন্তু অর্থ উত্তোলন বা জমাদানের সুযোগ দিচ্ছে। ফলে এখানে কাগজের যে অনেক ব্যবহার ছিল অতীতে সেই ব্যবহারটা কিন্তু আর থাকছে না। ফলে কি হচ্ছে, কাগজের নির্ভরতা কমে যাচ্ছে এবং ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় কিন্তু খুব দ্রুততার সাথে 2-1 মিনিটের মধ্যে অর্থ জমা বা উত্তোলন কার্যটা সম্পন্ন হচ্ছে। এরপরে আসি নির্ভুল লেনদেন। যেহেতু ই ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনটা কম্পিউটারাইজড
প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে বা ক্রেডিট হচ্ছে, এই তথ্যগুলো সরাসরি মানে অ্যাপসের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে, যে অ্যাপসের মাধ্যমে লেনদেনের কারণে সফটওয়্যারে কিন্তু সরাসরি তথ্যগুলো লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে যে নির্ভুল লেনদেন হচ্ছে, যেহেতু এখানে মানুষের কিন্তু কোনো কাজ থাকছে না। কম্পিউটারে যখনই এন্ট্রি দেওয়া হচ্ছে সাথে সাথে কিন্তু কম্পিউটারে এই কার হিসাবকে, মানে যিনি অর্থ উত্তোলন করলেন তার হিসাবকে ডেবিট করে দিচ্ছে, এবং যাকে টাকাটা পাঠানো হলো তাকে কিন্তু ক্রেডিট করে দিচ্ছে, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম যে যেহেতু মানুষ সরাসরি এখানে লেজারে বসে বসে যোগ বিয়োগ করছে না, ফলে হিসাব কিন্তু এখানে নির্ভুলভাবে করছে কে? উন্নততর প্রযুক্তি। কারণ আমরা জানি যে মানুষ স্বাভাবিকভাবেই কোনো কাজে ভুল করতে পারে, কিন্তু কম্পিউটার বা অন্য কোনো কিছু যদি তাদের যে প্রোগ্রাম সেটা সঠিকভাবে সেট করা হয়ে থাকে, তাহলে তারা কিন্তু কোনো ধরনের ভুল করে না। ঠিক আছে, এজন্যই বলা হচ্ছে যে লেনদেনগুলো নির্ভুল হয়ে থাকে। দ্রুত অর্থ স্থানান্তর। ই ব্যাংকিংয়ের আরেকটি গুরুত্ব হলো যে দ্রুত অর্থ স্থানান্তর করা যায়। যেমন তুমি ঘরে বসেই কিন্তু ইএফটি করতে পারবে, অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে পারবে তোমার যাকে অর্থ প্রেরণের প্রয়োজন তাকে, অথবা তুমি যদি বাইরে গিয়ে করতে চাও তাহলে যে কোনো এটিএম বুথে গিয়েও কিন্তু তুমি অর্থ স্থানান্তর করতে পারবে। তার মানে তুমি যখনই অর্থটা স্থানান্তর করছো সেটা কিন্তু সাথে সাথেই পেয়ে যাচ্ছে। আবার তুমি যদি কাউকে বিকাশ করো, যেমন এখন যদি দাঁড়িয়ে তুমি অন্য কোনো লোকের অর্থ বিকাশ করো, দেখবে যে সে কিন্তু তাৎক্ষণিকভাবে অর্থটা পেয়ে যাচ্ছে। সেটার জন্য তোমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 দিন অপেক্ষা করতে হচ্ছে না। তার মানে ইলেকট্রনিক ব্যবস্থায় অতি দ্রুততার সাথে কিন্তু অর্থ স্থানান্তর হচ্ছে। হিসাবের নিরাপত্তা। যেহেতু ইলেকট্রনিক ব্যবস্থায় লেনদেন অনেকটাই মানুষের হাতের ছোঁয়া থেকে বঞ্চিত, সেহেতু এখানে কিন্তু মানুষ দ্বারা সংগঠিত অপরাধ থেকেও কিন্তু এটা অনেকটা নিরাপদ ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায়। কারণ এখানে সহজে জালিয়াতি করা বা অর্থ তহবিল তছরূপ করার সুযোগটা অনেক কম। কারণ প্রত্যেকটা গ্রাহকের যে হিসাব রয়েছে, হিসাব নাম্বার রয়েছে, সেই নাম্বার অনুযায়ী তার স্বাক্ষর ছাড়া কিন্তু অর্থ স্থানান্তর করা মানে করতে পারে না, কোনো অসৎকর্মী করতে পারে না। কারণ প্রত্যেকটা নমুনা স্বাক্ষর কম্পিউটারে কিন্তু একদম স্ক্যান করে তারপরে সেভ করে রাখা হয়। আর যদি হয় সেটা কোনো এটিএম কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে, তাহলে সেখানে কিন্তু পিন নাম্বার রয়েছে। আবার ধরো যদি বিকাশের মাধ্যমেও করে বা নগদের মাধ্যমে করে বা রকেটের মাধ্যমে করে, সেখানেও কিন্তু পিন নাম্বার রয়েছে, যেগুলো গোপন কোড, গ্রাহকের গোপন কোড। এগুলো ছাড়া কিন্তু লেনদেন করা যায় না। তোমরা প্রায়ই দেখবে যে টিভিতে এখন অ্যাড দিচ্ছে, বিশেষ করে বিকাশের, যে কেউ যদি কল করে তাহলে কল কেটে দিন, তাই না? আমার মনে হয় এই করোনাকালীন সময়ে এই অ্যাডটা আমাদের প্রত্যেকটা ছাত্রই দেখেছে। তো এই যে এটা হচ্ছে কি, এই পিন নাম্বারটা হচ্ছে গ্রাহকের নিরাপত্তার মানে প্রতীক। এখানে পিন নাম্বারটা অন্য কেউ যদি জেনে যায় তাহলে কিন্তু গ্রাহকের হিসাবটা কি হয়ে গেল, মানে তালাবিহীন সিন্দুক হয়ে গেল। সেজন্য এই পিন নাম্বারটা অত্যন্ত গোপনীয় কোড, যেটা শুধুমাত্র গ্রাহক জানবে, এবং এ কারণেই গ্রাহকের বাইরে অন্য কেউ তার হিসাবের অর্থ স্থানান্তর বা চুরি করতে পারবে না, বা জালিয়াতি করে সেটা উত্তোলন করতে পারবে না। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, তাহলে ম্যাডাম আমরা যে প্রায় পত্রপত্রিকায় দেখি যে তার অ্যাকাউন্ট থেকে এত কোটি টাকা পাচার হয়েছে, চুরি হয়েছে বা তছরূপ হয়েছে, এগুলো আসলে সাধারণ মানুষের কাজ না, ঠিক আছে? এটা এক্সট্রা অর্ডিনারি কিছু মানুষ থাকে যারা তাদের ব্রেনটাকে বিপদগামী করে এই সকল কাজ করে থাকে, এবং তারা এগুলো অনেক রিসার্চ করে বের করে। কিন্তু তুমি যদি সাধারণভাবে চিন্তা করে দেখো যে সাধারণ আমাদের বাংলাদেশে যে এতগুলো ব্যাংক রয়েছে, সবগুলো ব্যাংক থেকে কিন্তু এই ধরনের নিউজ আসে না, তাই না? কারণ প্রত্যেকটা ব্যাংকই গ্রাহকদের হিসাবের নিরাপত্তা দেওয়া, তাদের গোপনীয়তা রক্ষা করাটাও কিন্তু ব্যাংক ব্যবস্থার একটি মূলনীতি, যেটা আমি তোমাদের আগে পড়িয়েছি। সেজন্য ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় অর্থের নিরাপত্তাও কিন্তু অত্যন্ত বেশি, যদি না তুমি নিজেই নিজের
পিনকোড অন্য কাউকে জানিয়ে দাও। যখনই অন্য কাউকে জানিয়ে দিলে তখনই কিন্তু তোমার হিসাবের নিরাপত্তাটা এখানে লঙ্ঘিত হয়ে যাবে। এরপরে আসি গোপনীয়তা। একটু আগে যেটা বলছিলাম যে হিসাবের নিরাপত্তার সাথে গোপনীয়তা, কারণ প্রত্যেকটা ব্যাংকের আরেকটি মূলনীতি হচ্ছে যে তথ্য গোপন রাখবে, কারণ তথ্য গোপন না রাখলে কিন্তু জনগণের আস্থা থাকবে না। তো ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় কি, ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থাও কিন্তু একই রকম, প্রত্যেকটা তথ্য গোপন রাখা হয় এবং সেই তথ্যগুলো সাধারণত এমনভাবে সার্ভারে রাখা হয় যাতে অন্য কোনো ব্যক্তি সেখানে ঢুকে মানে তথ্যগুলো সম্পর্কে কোনো ধরনের জ্ঞান লাভ না করতে পারে। সাধারণত দেখা যায় ব্যাংকগুলো শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের কাছে এবং আদালতের নির্দেশে হয়তো গ্রাহকের তথ্য জানাতে এখানে আসলে হয়, তথ্য জানাতে প্রস্তুত হয়, অন্য কোনো ভাবে কিন্তু গ্রাহকের তথ্য তারা জানায় না। তো ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থাতেও কিন্তু গ্রাহকের তথ্য তারা সুরক্ষিতই রাখে এবং গ্রাহকের যখন প্রয়োজন হয়, যদি কোনো তথ্য গ্রাহক নিজেও হারিয়ে ফেলে তারপরেও দেখা যায় সে যদি ব্যাংকের কাছে যায় তাহলে ব্যাংকের কাছে কিন্তু সেই তথ্যগুলো সংরক্ষিত থাকে এবং সেই তথ্যগুলো তাকে আবার প্রদান করা হয়। তো এ ছিল আমাদের গুরুত্ব। আরেকটি গুরুত্ব দেখো, দ্রুত তথ্য প্রাপ্তি। দ্রুত তথ্য প্রাপ্তি বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের প্রত্যেকেরই দেখা যায় কখনো না কখনো ব্যাংকে লেনদেনের তথ্য জানার প্রয়োজন হয়। যেমন আমি আমার কথা বলতে পারি, আমার যখন ট্যাক্সের রিটার্ন প্রদানের সময় আসে তখন কিন্তু আমারও এই ব্যাংক স্টেটমেন্টটা অত্যন্ত প্রয়োজন হয়। তো আমি তখন কি করি যে ব্যাংকে যে হয়তো একটা অ্যাপ্লিকেশন করি অথবা অনেক সময় অ্যাপ্লিকেশন করার প্রয়োজন হয় না, তো তারা আমাদের কিন্তু সেই ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংকে কী পরিমাণ লেনদেন হয়েছে সেই লেনদেন সম্পর্কিত স্টেটমেন্টটি প্রদান করে। তো এই যে এটাও কি, আমি গেলাম, যাওয়ার পরে যখন আমি অ্যাপ্লিকেশন করলাম সাথে সাথে কিন্তু তারা আমাকে ওই সেবাটি প্রদান করলো, অর্থাৎ খুব দ্রুততার সাথে কিন্তু আমি আমার ব্যালেন্স সম্পর্কে, আমি আমার লেনদেনগুলো সম্পর্কে, ট্রানজ্যাকশনগুলো সম্পর্কে কিন্তু জানতে পারলাম। তো এটাই বলা হচ্ছে যে যখনই গ্রাহকের তথ্যের প্রয়োজন হয় ব্যাংক কিন্তু তার সেই তথ্যগুলো অতি দ্রুততার সাথে প্রদান করতে পারে এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কি এই ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে। যদি অতীতের কোনো সময় হতো তাহলে এই সারা বছরের লেজার ঘেটে ঘেটে কিন্তু বের করতে হতো। আমি বারবার লেজার বলছি, লেজারটা কি জানো, এত মোটা একটা না, আসলে এরকম ব্যাংকে হাজার হাজার বই থাকতো যেটার মধ্যে প্রত্যেকটা গ্রাহকের হিসাবগুলো লেখা হতো। তো ওই ব্যবস্থাটা থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি এই ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে। তো এবার আসি ব্যাংক কর্তৃক গ্রাহক সেবায় আধুনিক প্রযুক্তি। ব্যাংক কর্তৃক গ্রাহক সেবায় আধুনিক প্রযুক্তি, আসলে কি কি প্রযুক্তির মাধ্যমে আমরা ব্যাংকের কাছ থেকে এই আধুনিক সেবাগুলো পেয়ে থাকি সে সম্পর্কে এখানে আলোচনা। প্রথমে যেটি বলেছে যে ওয়ান স্টপ সার্ভিস, অর্থাৎ এক জায়গা থেকে সকল সেবা পাওয়া। যেমন আমি তোমাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম যে আমার নগদ অর্থের প্রয়োজন, আমি একটা চেক লিখে ক্যাশিয়ারকে জমা দিয়েছিলাম এবং ক্যাশিয়ারই কিন্তু আমাকে অর্থ উত্তোলন করে দিয়েছিল বা অর্থ উত্তোলন করার সুযোগ দিয়েছিল এবং সেই জন্য কিন্তু সে অন্য টেবিলে বা অন্য কোনো স্যারের কাছে যায়নি, তাই না, তার অন্য কোনো সহকর্মীর সাহায্য নেয়নি, সে একাই কিন্তু এই কাজটি 2-3 মিনিটের মধ্যে সম্পন্ন করেছে। এটাই বলা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস মানে তোমার যে সেবা প্রয়োজন সেটা এক জায়গা থেকে পাওয়া, সেটার জন্য বিভিন্ন টেবিলে না ঘুরে তুমি যে জায়গা থেকে সেবাটা পাবে সেই জায়গায় গিয়ে শুধু সেই ব্যক্তির কাছ থেকেই তুমি তোমার সেবাটা পেতে পারো, সেটার নামই হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। এরপরে আসি স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, অটোমেটেড টেলার মেশিন বা এটিএম নামে আমরা যেটাকে চিনি। তো অটোমেটেড টেলার মেশিনের মাধ্যমে কিন্তু 24 ঘন্টায় একজন গ্রাহক সেবা পেতে পারে। এই অটোমেটেড টেলার মেশিন বা এটিএম এর সেবা কিভাবে পাবে? সে পাবে সেবা মূলত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকই কিন্তু গ্রাহককে এই এটিএম কার্ড সরবরাহ করে থাকে যখন সে একটি আবেদন ফর্ম ফিল আপ করে, অর্থাৎ যখন অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি ফর্মের সাথে কিন্তু এই আবেদন ফর্মও জমা দিতে হয় যাতে সে একটি এটিএম কার্ড পায়। এবং যখন এটিএম কার্ডটি দেয় গ্রাহককে তখন কিন্তু একটি নিরাপত্তা পিন কোডও দিয়ে দেয়, অর্থাৎ ওই প্লাস্টিকের যে কার্ডটি দর্শনীয় চৌম্বক
প্রযুক্তিযুক্ত সাংকেতিক নাম্বারযুক্ত একটি কার্ড কিন্তু ব্যাংক গ্রাহককে প্রদান করে, যেটির দ্বারা এই এটিএম বুথ থেকে আসলে বা অটোমেটেড টেলার মেশিন থেকে অর্থ উত্তোলন, অর্থ স্থানান্তর, বিল জমা ইত্যাদি কাজগুলো করা যায়। তো এই যে স্বয়ংক্রিয় যে গণনা যন্ত্র, এর মাধ্যমে অর্থ উত্তোলনের সময় যে প্লাস্টিক কার্ডের আমি কথা বলছি, সেটি কিন্তু হতে পারে ডেবিট কার্ড, হতে পারে ক্রেডিট কার্ড, ঠিক আছে। আর এটির মাধ্যমে কিন্তু যেমন দ্রুততার সাথে অর্থ উত্তোলন করা যায়, তেমনি কিন্তু যে অর্থটা উত্তোলিত হবে সেটি কিন্তু নির্ভুল হবে। এবং এই যে লেনদেনের তথ্য, এটাও কিন্তু ওই কম্পিউটারে, ব্যাংকের কম্পিউটারে অটোমেটিকলি কিন্তু সেভ হয়ে যাবে। এই যে অর্থ উত্তোলন করলো, এরপরে গ্রাহকের হিসাবে তার কি পরিমাণ ব্যালেন্স রয়েছে, সমস্ত তথ্য কিন্তু তখনই কি হবে, জমা হয়ে যাবে। এবং গ্রাহকের মোবাইল ফোনে কিন্তু এই তথ্যগুলো সাথে সাথে চলে আসবে। অর্থাৎ কি পরিমাণ অর্থ উত্তোলিত হলো, বা কি পরিমাণ অর্থ জমা দেওয়া হলো, বা কোথায় সেন্ড করা হলো, এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু অটোমেটিক গ্রাহকের মোবাইলে চলে আসে। এরপরে আসি ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড হচ্ছে এমন একটি কার্ড যেটি পণ্য ক্রয় বা সেবা ক্রয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন এখানে ক্রেডিট কার্ড মানে কি? ক্রেডিট অর্থ ধার বা ঋণ, তাহলে ঋণ কার্ড। তাহলে এটা কাদের দেওয়া হয়? এটা দেওয়া হয় সাধারণত ব্যাংকগুলো চেষ্টা করে মর্যাদাবান বা আর্থিকভাবে সামর্থ্যবান লোকদেরকে সরবরাহ করার, এবং তাদেরকে একটি লিমিট দেওয়া হয়, যেটাকে ক্রেডিট লিমিট বলা হয়, যে এই লিমিটের মধ্যে থেকে তাদেরকে খরচ করতে হবে, বা এর লিমিটের ঊর্ধ্বে মানে যাওয়া যাবে না। আমরা কি বলি যে সাধারণত চলতি হিসাবের বিপরীতে জমাতিরিক্ত ঋণ দেওয়া হয়। ক্রেডিট কার্ডটা সাধারণত দেওয়া হয় তাদের যারা সামর্থ্যবান বা মর্যাদাবান ব্যক্তি। তো ক্রেডিট কার্ডের মাধ্যমে যখন লেনদেনটি হয়, সেই লেনদেনের তথ্যটি কিন্তু ডাইরেক্ট সেই ইস্যুকারী যে প্রতিষ্ঠান রয়েছে, ইস্যুকারী যে ব্যাংক রয়েছে, তার কম্পিউটারের সফটওয়্যারে লিপিবদ্ধ হয়ে যায়। বলা হয়ে থাকে যে এই ক্রেডিট কার্ড সাধারণত ক্রয়ের জন্য প্রদান করা হয়, অর্থাৎ একজন গ্রাহককে প্রদান করা হয়, গ্রাহক যেন তার যে প্রয়োজনীয় যে প্রতিষ্ঠানগুলো থেকে কেনাকাটা করবে, সেখানে সে অতি দ্রুততার সাথে অর্থ স্থানান্তর করতে পারে, সেজন্যই মূলত এই ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। এবং এই ক্রেডিট কার্ডেও কিন্তু একটি পিন কোড থাকে, এবং ক্রেডিট কার্ডটি কিন্তু অবশ্যই বৈদ্যুতিক মানে চুম্বক শক্তি সম্পন্ন, এবং এখানেও কিন্তু সাংকেতিক নাম্বার থাকে। এরপরে আসি ডেবিট কার্ড। ক্রেডিট কার্ডের সাথে ডেবিট কার্ডের অমিলটা কোথায়? ক্রেডিট কার্ডের সাথে ডেবিট কার্ডের অমিলটা হচ্ছে যে ডেবিট কার্ডটি তখনই গ্রাহককে ইস্যু করা হয় যখন মানে গ্রাহকের হিসাবে পর্যাপ্ত ব্যালেন্স থাকে। ক্রেডিট কার্ডে যেমন ব্যাংক গ্রাহককে ঋণ দেয় একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, এখানে ডেবিট কার্ডে কিন্তু তা না। ডেবিট কার্ড হচ্ছে গ্রাহকের যে হিসাবে জমা টাকা রয়েছে, সেই জমা টাকার উপর ভিত্তি করে কিন্তু সে ডেবিট কার্ডটি ব্যবহার করতে পারবে, এবং এই ডেবিট কার্ডের মাধ্যমেও কিন্তু সে কেনাকাটা করতে পারবে, অর্থ স্থানান্তর করতে পারবে, তারপরে বিল পরিশোধ করতে পারবে, সব কিছুই করতে পারবে। যদিও আগে ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ স্থানান্তর করা যেত না, কিন্তু এখন কিন্তু যায়, যার কারণে ডেবিট কার্ডও এখন গ্রাহকদের মধ্যে সমান জনপ্রিয়। তো যেটা বলছিলাম যে ডেবিট কার্ডও একটা প্লাস্টিক কার্ড, যেটার মধ্যে পিনকোড মানে গ্রাহককে পিনকোড সরবরাহ করা হয়, এবং এখানেও কিন্তু সাংকেতিক নাম্বার যুক্ত থাকে, এবং এটাও চুম্বক শক্তি সম্পন্ন থাকে। অর্থাৎ ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের যেটা বললাম শুরুতে, অমিল হচ্ছে একটাই, যে ক্রেডিট কার্ড ব্যাংক গ্রাহককে ঋণ দেয়, গ্রাহকের হিসেবে টাকা না থাকলেও গ্রাহক এই ক্রেডিট কার্ড ব্যবহার করে কি ক্রয় করতে পারবে, সে পণ্য বা সেবা যেখান থেকে যে দোকানগুলো থেকে ক্রয় করা যায়, বা ক্রেডিট কার্ড সেবা সম্বলিত যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো থেকে কিন্তু এই ক্রেডিট কার্ড দিয়ে পণ্য ক্রয় করতে পারবে। আর ডেবিট কার্ড কি? ডেবিট কার্ড হচ্ছে যিনি গ্রাহক, তার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে, তাহলেই সে ডেবিট কার্ডটি ব্যবহার করতে পারবে। এখানে ক্রেডিট বা ধারের কোনো বিষয় নেই, এটা সম্পূর্ণই গ্রাহকের অ্যাকাউন্টে জমাকৃত অর্থের উপর নির্ভর করে সে পণ্য ক্রয় করতে পারবে, বা অর্থ স্থানান্তর করতে পারবে, বা বিল পরিশোধ করতে পারবে। অর্থাৎ এই ব্যাংকিং ব্যবস্থায় যে সুবিধাগুলো পাওয়া যায়, সেই সুবিধাগুলো সে ডেবিট কার্ড থেকেও লাভ করতে পারবে। এরপরে আসি অনলাইন ব্যাংকিং। দেখো, আমাদের বর্তমানে যে ব্যাংকিং ব্যবস্থা পুরোটাই তো অনলাইন ব্যাংকিং,
তাই না? অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং আমরা যাই বলি না কেন, সবটাই কিন্তু অনলাইন ব্যাংকিং। তবে এখানে স্পেসিফিক যে বিষয়টি বলা হয়েছে অনলাইন ব্যাংকিংয়ের, সেটি হচ্ছে যে শাখা ব্যাংকিং কার্যক্রম। যেমন আগে কি হতো, যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছো সেই ব্যাংকে গিয়েই তোমাকে চেক জমা দিয়ে তোমার অর্থ উত্তোলন করতে হতো। আর বর্তমানে কিন্তু তুমি যদি ঢাকার কোনো অ্যাকাউন্টে মানে ঢাকার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলো, তুমি কিন্তু সেই বান্দরবানের সেই ব্যাংকের কোনো শাখা থেকে অর্থ উত্তোলন করতে পারবে। এটা কীভাবে সম্ভব? এটা এই অনলাইন ব্যাংকিং ব্যবস্থার কারণে সম্ভব। কারণ অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকগুলো সাধারণত এমন ধরনের সফটওয়্যার ব্যবহার করে যা তাদের প্রত্যেকটা শাখা ব্যাংকে তাদের যে কম্পিউটার রয়েছে তাদেরকে একত্রে আসলে ইন্টারকানেক্টেড রাখে, এবং আন্তঃব্যাংকিং ব্যবস্থাতেও কিন্তু তারা ইন্টারকানেক্টেড থাকে। ফলে দেখা যায় যে তাদের মানে এই যে একটি ব্যাংকে যতগুলো শাখা রয়েছে তার যে কোনো একটি শাখা বা যে কোনো একটি বুথ থেকে কিন্তু অর্থ লেনদেন করা যায়। এটাই আসলে অনলাইন ব্যাংকিং। মানে এখানে অনলাইন ব্যাংকিংয়ের আলোচনার বিষয়বস্তু এটাই যে যে কোনো শাখা থেকে একজন গ্রাহক যে কোনো মানে তার অ্যাকাউন্টে জমাকৃত অর্থের পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবে। বিক্রয় সেবা বিন্দু বলতে আসলে কি বোঝাচ্ছে, যে অতি সহজে যে কোনো স্থানে যাতে গ্রাহক মানে ব্যাংকের গ্রাহক পণ্য ক্রয় করতে পারে। তো বিক্রয় সেবা বিন্দুতে যাতে গ্রাহক যখন পেমেন্ট করবে, সে পেমেন্ট করার ক্ষেত্রে সে যাতে মানে দ্রুততার সাথে অর্থ স্থানান্তর করতে পারে, এবং যাকে অর্থ মানে প্রদান করা হলো, যে বিক্রেতাকে অর্থ প্রদান করা হলো, সে যাতে সহজেই ক্রেতাকে ডেবিট করতে পারে এবং নিজেকে ক্রেডিট করতে পারে। তো এই সুযোগটা কিভাবে পাবে? এই সুযোগটা তখনই পাবে যখন একটি ব্যাংক কোনো মার্চেন্ট প্রতিষ্ঠানকে তাদের কার্ড অ্যাক্টিভেট টার্মিনাল ব্যবহার করতে দিবে। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। যেমন ধরো জেনিথ কোম্পানি, জেনিথ যারা শু বিক্রি করে বা জুতা বিক্রি করেন, এই কোম্পানিটি একটি অফার দিয়েছে যে গ্রাহক মানে যে ক্রেতারা জেনিথের শু কিনতে চায় তাদেরকে 30% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে যদি তারা নেক্সাস পে এই সেবাটি ব্যবহারের মাধ্যমে তারা মূল্য পরিশোধ করে। তো এখানে এই যে মূল্য পরিশোধ করার কারণে 30% ডিসকাউন্ট পাবে, এটা কেন দিচ্ছে? এর কারণ হচ্ছে যে অবশ্যই এখানে যে ব্যাংকটি নেক্সাস পে প্রবর্তন করেছে তারা এই মার্চেন্ট কোম্পানিটির সাথে চুক্তি করেছে যে যদি তারা এই নেক্সাস পে মার্কেটিং করে দেয় তাহলে হয়তো তারা তাদেরকেও কিছু চার্জ প্রদান করবে, এবং সেই চার্জটার পরিমাণ অবশ্যই কি হবে, এই 30% ডিসকাউন্টের সমান হবে। তো একজন ব্যাংকের গ্রাহক যার নেক্সাস পে রয়েছে সে কিন্তু খুব সহজেই সেখান থেকে 30% ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু ওই জুতাটি ক্রয় করবে। এবং এক্ষেত্রে যেহেতু নেক্সাস পে কোম্পানি মানে নেক্সাস পের যে প্রতিষ্ঠানটি রয়েছে বা যে ব্যাংকটি এই নেক্সাস পেটি চালু করেছে, সে কিন্তু এই জেনিথকে কি করেছে, জেনিথকে তাদের কার্ড অ্যাক্টিভেট টার্মিনাল ব্যবহার করার সুযোগ দিয়েছে। ফলে যখন গ্রাহক নেক্সাস পে এর মাধ্যমে যখন গ্রাহক বা ক্রেতা যিনি জুতা ক্রয় করছেন তিনি নেক্সাস পে এর মাধ্যমে পেমেন্ট করছেন, সাথে সাথে কিন্তু ব্যাংক কি করছে, ব্যাংক ওই নেক্সাস পে এর মাধ্যমে প্রদত্ত তথ্যটি দ্বারা গ্রাহককে বা ক্রেতাকে ডেবিট করছে এবং যিনি বিক্রেতা তাকে কিন্তু ক্রেডিট করে দিচ্ছে। আবার ধরো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি এমন হয় যে গ্রাহক যখন কোনো একটা দোকানে গেল পণ্য ক্রয় করার জন্য, সে পণ্য ক্রয় করার পরে সে ওই কার্ড অ্যাক্টিভেট মানে টার্মিনাল সেবা এখানেও রয়েছে, ওই দোকানটিতেও রয়েছে, সেখানে সে যদি একটা চেক উপস্থাপন করে তাহলে সেই চেকটি উপস্থাপন করার পরে ওইখানে যে দায়িত্বশীল ব্যক্তি রয়েছে অর্থাৎ যিনি বিক্রেতা রয়েছেন তিনি করবেন কি, অবশ্যই এই কার্ড অ্যাক্টিভেট টার্মিনাল ব্যবহার করে তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন এবং সেখানে মেসেজ সেন্ড করবেন। মেসেজ সেন্ড করার পরে তখন ওই ব্যাংক দেখবে যে আসলে গ্রাহকের হিসাবে পর্যাপ্ত অর্থ রয়েছে কিনা এবং সেই লেনদেনটি সম্পন্ন করতে পারবে কিনা। যদি এটা পজিটিভ হয় তখন কিন্তু সে একটা ফিরতি মেসেজে বা ফিরতি ফোন কলে জানিয়ে দিবে বিক্রেতাকে যে হ্যাঁ এটা সম্ভব, মানে মূল্যটা জুতোটা বিক্রয় করা সম্ভব, গ্রাহকের হিসেবে পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে। তখন কিন্তু যিনি বিক্রেতা তিনি পণ্যটি ওই গ্রাহক বা ক্রেতার কাছে বিক্রয় করে দিবেন। ঠিক আছে, মানে এখানে বিষয়টা কি, বিক্রয় সেবা বিন্দু হচ্ছে যখন অর্থের লেনদেন হচ্ছে তখন সাথে সাথে ব্যাংক জানতে পারছে যে তার যে গ্রাহক পণ্য ক্রয় করতে যাচ্ছেন সে কি পরিমাণ মূল্য দিতে যাচ্ছে এবং সেই অ্যামাউন্ট তার অ্যাকাউন্টে আছে কিনা, এবং যদি থাকে তাহলে সে বিক্রেতাকে সেই তথ্য সাথে সাথে জানিয়ে দিচ্ছে এবং বিক্রেতাকে ক্রেডিট করছে, ক্রেতাকে ডেবিট করে দিচ্ছে।
যদি এখানে লেনদেনটি সম্পন্ন হয়। এটাকেই বলা হচ্ছে পয়েন্ট অফ সেল বা বিক্রয় সেবা বিন্দু বা ইলেকট্রনিক বিক্রয় বিন্দু। এরপরে আসি মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংটা সম্পর্কে আসলে আমার থেকে মনে হয় তোমরাই ভালো জানো, কারণ প্রত্যেকটা মানুষই এখন যারা ব্যাংকিংয়ের সাথে জড়িত তারা কিন্তু খুব সহজে লেনদেন করতে পারে মোবাইলের মাধ্যমে, এবং সেজন্য কিন্তু কোনো ব্যাংকে বা কোনো শাখায় বা কোনো বুথে যাওয়ার প্রয়োজন হয় না, ঘরে বসেই করতে পারে এই ব্যাংকিংটা। শুধুমাত্র বিভিন্ন ব্যাংকের অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে করতে পারে, বা তাদের ওয়েবসাইটে গিয়ে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু সহজে অর্থ স্থানান্তর, বিল পরিশোধ বা মানে আর্থিক লেনদেন সংক্রান্ত যত ধরনের কাজ আছে সব কিছুই করা যায় এই ব্যাংকিংয়ের মাধ্যমে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। অর্থাৎ একটা তারবিহীন যে ব্যাংকিং ব্যবস্থা সেটাই কিন্তু আসলে মোবাইল ব্যাংকিং। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। যেমন তুমি মোবাইলেই কিন্তু অর্থ বিকাশ করছো, রকেটে মানে অর্থ প্রেরণ করছো, বা নগদে অর্থ প্রেরণ করছো বা রিসিভ করছো, সব কিন্তু এই মোবাইলের মাধ্যমেই হয়ে যাচ্ছে। সেজন্য কিন্তু তোমার কম্পিউটার নিয়ে বাসায় বসে থাকতে হচ্ছে না, বা সাথে কম্পিউটার নিয়ে বা ল্যাপটপ নিয়ে ঘুরতে হচ্ছে না। তোমার পকেটে একটা ফোন থাকলেই হলো, এবং সেটা অবশ্যই আধুনিক বা স্মার্টফোন হতে হবে। সেটা থাকলে তুমি যে কোনো উপায়ে হোক তুমি কিন্তু ব্যাংকিং করতে পারবে। সেটা অ্যাপসের মাধ্যমে হতে পারে, বা সেটা যে বিভিন্ন ধরনের ব্যাংকের যে সেবাগুলো, মোবাইল ব্যাংকিং যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো মাধ্যমেও হতে পারে। তো এই জন্যই বলা হচ্ছে যে মোবাইল ব্যাংকিংটা আধুনিক ব্যাংকিংয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যেটা আমরা গ্রাহকরা খুব মানে অনেক বেশি মাত্রায় যে সেবাটা আমরা গ্রহণ করি সেটাই কিন্তু মোবাইল ব্যাংকিং বর্তমান সময়ে। এরপরে আসি স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা। স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা বা অটোমেটেড যে নিকাশ ঘর সেবাটা রয়েছে, ক্লিয়ারিং হাউস ACH যে সেবাটা রয়েছে, এটা আসলে ধরো বিভিন্ন প্রতিষ্ঠান মিলে একটা ACH সোসাইটি গড়ে তোলে, এবং এখানে যে এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে দেনা পাওনা সৃষ্টি হয় সেই দেনা পাওনাগুলো নিষ্পত্তির জন্য কিন্তু এই অটোমেটেড ক্লিয়ারিং হাউসটি প্রতিষ্ঠা করা হয়। আর তোমরা যদি কেন্দ্রীয় ব্যাংকের অধীনেরটা যেতে চাও সেটা কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে? আমি যেটা পড়াচ্ছি স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা, এটা হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক যে স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবাটা রয়েছে সেটা, যে এখানে বিভিন্ন বড় বড় ধরনের প্রতিষ্ঠানগুলো তাদের যে কর্মীদের বেতন দেয়, বা সরকার যদি কোনো মানে ক্ষেত্রে অনেক লোককে একসাথে অর্থ প্রেরণের সিদ্ধান্ত নেয়, সেসব ক্ষেত্রে কিন্তু এই স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবাটি ব্যবহার করা হয়, ঠিক আছে? অর্থাৎ যেমন ধরো একটা বড় প্রতিষ্ঠান, সে তার বিভিন্ন লেভেলের কর্মচারীদের বা কর্মকর্তাদের যে বেতন দিবে, সেজন্য সে একটাই মানে রেকর্ড রাখলো, একটা রেকর্ডের মাধ্যমে সে বারবার এই ক্লিয়ারিং সেবাটা ব্যবহারের মাধ্যমে সে তার কর্মচারীদের কর্মকর্তাদের বেতনটা প্রদান করলো। তো এটাই আসলে মানে স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা। এখানে শুধু যে একটা প্রতিষ্ঠানই ব্যবহার করছে তা কিন্তু না, এখানে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান যে পারস্পরিক যে দেনাপাওনার সৃষ্টি হচ্ছে সেই দেনাপাওনাগুলোকেও কিন্তু নিষ্পত্তি করতে পারছে। অর্থাৎ এখানে একের অধিক প্রতিষ্ঠান বা ব্যক্তি মিলে সাধারণত সেবাটা পেয়ে থাকে এই স্বয়ংক্রিয় নিকাশ ঘরের মাধ্যমে। হোম ব্যাংকিং। হোম ব্যাংকিংটা কি? হোম ব্যাংকিং যে ঘরে বসে যে ব্যাংকিংটা করা, যে ঘরে বসে EFT করা, ঘরে বসেই বিল পরিশোধ করা, ঘরে বসেই তোমার আদার্স যে ব্যাংকিং কার্যক্রম রয়েছে, ব্যালেন্স জানা, মানে বা ফোনে ফ্লেক্সি লোড করা, মানে ঘরে বসেই তোমার ব্যাংকিং যত সুবিধা আছে সব ভোগ করাটাই হচ্ছে হোম ব্যাংকিং। এবং এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হতে পারে তোমার কম্পিউটারের মাধ্যমে, তুমি যদি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে একটা করা, আরেকটা হচ্ছে পারে মোবাইলে অ্যাপসের মাধ্যমে করা। অর্থাৎ তুমি যে কোনো ওয়েতেই করতে পারো। এখন তুমি হয়তো তোমার মনে কোশ্চেন আসতে পারে, তাহলে মোবাইল ব্যাংকিং আর হোম ব্যাংকিং এর মধ্যে পার্থক্যটা কি? মোবাইল ব্যাংকিং মোবাইল নির্ভর, হোম ব্যাংকিং এ কি মোবাইলেও চালানো যাবে, ল্যাপটপও চালানো যাবে, ঠিক আছে? মানে বিষয়টা এরকম যে হোমে বসে যে ব্যাংকিং কাজটা করা যায় সেটাই হচ্ছে হোম ব্যাংকিং। এবং এখানে এটাও কিন্তু একটা ইলেকট্রনিক সেবা, কারণ হোমে বসে তো আর তুমি এমনি এমনি করতে পারবে না, তাই না? তোমাকে অবশ্যই ব্যাংকের প্রদত্ত সেবার সাথে মিলেই করতে হবে। ব্যাংক যে তোমাকে ব্যাংকিং সেবা প্রদান করছে সেই সেবার সাথে তোমাকে কানেক্টেড হয়ে সেই সেবাটাকে গ্রহণ করতে হবে। তো এটাই হচ্ছে হোম ব্যাংকিং। এবার আসি SWIFT মানে সুইফট, দ্য সোশিয়াল ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংকিং ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। গত ক্লাসে এটার অ্যাব্রিভিয়েশনটা আমি বলিনি, তবে এখন বলে দিলাম। আমি আবার বলছি,
the social worldwide interbanking financial telecommunication বা interbank financial telecommunication। তো এই সুইফটটাও কিন্তু একটা ইলেকট্রনিক সেবা, যেটা হয়তো আমরা সাধারণ জনগণ ভোগ করি না, কিন্তু যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা দেশীয় যে বাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যখনই একটা এলসি হয় বা বিদেশে ফান্ড ট্রান্সফারের প্রয়োজন পড়ে, তখনই কিন্তু এই সুইফটটাকে খুব প্রয়োজনীয় মনে করা হয়। এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম বর্তমানে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে, বিশেষ করে বিদেশে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে। এবং এই যে সুইফট, এটা কিন্তু প্রথমে 1973 সালে ইউরোপ এবং উত্তর আমেরিকার বড় বড় ব্যাংকগুলো মিলে বা প্রতিষ্ঠানগুলো মিলে গড়ে তুলেছিল, যাদের ব্যবসায় কার্য মানে এই যে বৈদেশে যে বা বিদেশে যে অর্থ স্থানান্তর, এই স্থানান্তর কাজটাকে সহজ করার জন্য, যাতে অতি দ্রুততার সাথে নির্ভুলভাবে এবং কোনো ধরনের জটিলতা ছাড়া অর্থ স্থানান্তর করা যায়, বা কোনো ধরনের জটিলতার সৃষ্টি হলে যাতে সেটার সাথে সাথে সমাধান করা যায়, সে লক্ষ্যেই কিন্তু এই সুইফটটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং এই সুইফটটা প্রতিষ্ঠার পরে দেখা গেছে যে এটা যেমন প্রথম যখন ইউরোপ আমেরিকার মধ্যে হলো, তারা কিন্তু খুব সুফল পেয়েছে এবং তাদেরকে দেখে কিন্তু পরবর্তীতে এটি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং আমাদের দেশেও কিন্তু সুইফটের মাধ্যমেই অনেক লেনদেন কার্য সম্পাদন হয় এবং এই সুইফটের কিন্তু অপব্যবহারও হয়। তো এই অপব্যবহারটা কিন্তু কম হয়, কিন্তু যে বৈদেশিক বাণিজ্যে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সুইফটের গুরুত্ব অপরিসীম। আসলে এটা ইলেকট্রনিক একটা ব্যাংকিং ব্যবস্থা, যেটার মাধ্যমে আমরা অনেক ভালো ভালো সেবা পেয়ে থাকি। তো এখানে না আরো অনেক কিছু আছে যে ব্যাংক কর্তৃক যেটা আমাদের কাছে যে ইলেকট্রনিক সেবাগুলো পৌঁছে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন আমরা পড়ব ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা। দেখো, ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় তথ্য সংরক্ষণ নিয়ে তো আমরা কেউ ভাবি না, কারণ আমরা জানি যখনই লেনদেন সংঘটিত হয় তখনই কিন্তু সাথে সাথে ওই লেনদেনটা লিপিবদ্ধ হয়ে যায়। যখন আমি অর্থ উত্তোলন করি, তখন যার কাছ থেকে অর্থটা উত্তোলন করলাম তিনি কিন্তু সাথে সাথেই কম্পিউটারে এন্ট্রি দিয়ে দেন এবং তখন কম্পিউটার সেটাকে ডেবিট এবং ক্রেডিট দেখায়। অর্থাৎ আমার যদি আমি অর্থ উত্তোলন করি, তখনই আমার অ্যাকাউন্টটাকে কি করবে, যে পরিমাণ টাকা উত্তোলন করেছি সেই পরিমাণ অর্থ দ্বারা ডেবিট করা হবে। আবার আমি যদি অর্থ জমা দেই, তাহলে সেই পরিমাণ টাকা দ্বারা আমাকে মানে আমার হিসাবকে ক্রেডিট করা হবে। ধরো আমি যখন বেতন পাই, তখন তো আমি অর্থ জমা দিলাম না, অর্থ উত্তোলনও করলাম না। আমার বেতনটা কিন্তু ইএফটির মাধ্যমে হয়। ইএফটিটা কে করে? ইএফটিটা করে বাংলাদেশ ব্যাংক থেকে প্রদত্ত যে ক্ষমতা সম্পন্ন অফিসার রয়েছেন তিনি, যেমন এডুকেশনে সিএও, তিনি আমাকে বেতনটা ইএফটি করে। তো ইএফটিটা কি? ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আমাকে কিন্তু কোনো ধরনের কাজ করতে হচ্ছে না, তাই না? কোনো কাগজ নিয়ে ব্যাংকে দৌড়াতে হচ্ছে না, কোনো বিল গিয়ে জমা দিতে হচ্ছে না। সম্পূর্ণ ব্যবস্থাটাতে কিন্তু ইএফটির সিস্টেমের মাধ্যমে চলছে। অর্থাৎ মাস শেষে যখন 1 তারিখ হয়, আমার কিন্তু অটোমেটিক আমার অ্যাকাউন্টে অর্থটা জমা হয় এবং জমা হওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা কি হয়? ক্রেডিট হয়ে যায় এবং যখন আমি অর্থ উত্তোলন করি, তখন যে পরিমাণ অর্থ উত্তোলন করি, তখন কিন্তু সেটা ডেবিট হয়ে যাচ্ছে। এবং এই যে এতগুলো কাজ সম্পাদন হচ্ছে, অর্থ সিএও এটাকে ইএফটি করছে, ইএফটির পর যে আমার অ্যাকাউন্টে ঢুকছে এবং আমি যে অর্থ উত্তোলন করছি, সমস্ত ধরনের তথ্য কিন্তু সংরক্ষণ করছে কি? ব্যাংক। এই ব্যাংক তার যে সার্ভার রয়েছে, সেই সার্ভারে এই তথ্যগুলো সংরক্ষণ করছে। প্লাস কেন্দ্রীয় ব্যাংকও কিন্তু এই তথ্যগুলো সংরক্ষণ করছে। কিভাবে করছে? কেন্দ্রীয় ব্যাংকের যখন প্রয়োজন হচ্ছে, তখন এই ব্যাংকগুলোর সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য আবার কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে কি করা হচ্ছে? সংরক্ষণ করা হচ্ছে। অর্থাৎ একটা গ্রাহকের অতীত লেনদেনের তথ্য, বর্তমান লেনদেনের তথ্য, সব ধরনের তথ্যই কিন্তু সার্ভারে লিপিবদ্ধ করা হচ্ছে। এছাড়া আমরা যে এমআইসিআর চেকটা দিই, সেই চেকটা দেওয়ার পরে ধরো কোনো কারণে যদি অমর্যাদাকৃত হয়, সেই চেকটাও কিন্তু ব্যাংক এখন সংগ্রহ করে। যদিও আগে ব্যাংক সেই চেক ফেরত দিত, কিন্তু এখন সেটা সংগ্রহ করে এবং মাস শেষে কিন্তু সেই সংগ্রহিত চেকগুলো, যেগুলো অমর্যাদাকৃত হয়েছে সেই চেকগুলো এবং যেগুলো অমর্যাদাকৃত হয়নি সেই চেকগুলোর একটা বিবরণী কিন্তু তারা তৈরি করে। এবং দেখা গেছে যে যতদিন পর্যন্ত অমর্যাদাকৃত চেকটি মানে চেকটির তো অবশ্যই দুটি পক্ষ আছে, তারা ব্যাংকের সাথে নেগোসিয়েশন করছে, ততদিন পর্যন্ত তারা সংগ্রহ করে। সাধারণত এটি 90 দিন পর্যন্ত ব্যাংক সংগ্রহ করে থাকে। এরপর এটিকে
নষ্ট করে ফেলা হয়, তবে এর জন্য কিন্তু আবার একটা ইমেজ রাখা হয়, মানে যেই চেকটি অমর্যাদাকৃত হয়েছে সেটির ইমেজ রাখা হয়। আবার যদি সব অমর্যাদাকৃত নাও হয় সেই চেকেরও ইমেজ রাখা হয় এবং এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। যুক্তরাষ্ট্রে এটি প্রায় 7 বছর পর্যন্ত সংরক্ষণ করে। অর্থাৎ একজন গ্রাহকের যে লেনদেন সম্পর্কিত তথ্য এগুলো ব্যাংকে মানে সংরক্ষিত অবস্থায় থাকে এবং কোনো কারণে ধরো যদি ব্যাংক আগুন লেগে গেল, ঠিক আছে, তার ওখানে রাখা সার্ভার পুরো নষ্ট হয়ে গেল, তার যে কম্পিউটার সেটা নষ্ট হয়ে গেল, তাহলে কি তথ্যগুলো নষ্ট হয়ে গেল? তথ্যগুলো কি হারিয়ে গেল? আসলে কিন্তু তা নয়। ওই যে আমি বললাম না, প্রয়োজনে তারা বিভিন্ন ধরনের সার্ভারে এই তথ্যগুলো সংরক্ষণ করে। যেমন কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারেও কিন্তু এই তথ্যগুলো সংরক্ষিত অবস্থায় থাকে। ফলে যখন ব্যাংক তার মানে প্রতিষ্ঠানটি আবার পুনর্গঠন করে তখন বা রেস্টোরেশন করে, তখন কিন্তু আবার সাথে সাথে এই তথ্যগুলো আবার তারা সংগ্রহ করে নেয়। ফলে দেখা গেছে তোমার টাকা হয়তো পুরে, তোমার ধারণা যে ব্যাংকে তুমি যে টাকা রেখেছো সেটা পুরে শেষ হয়ে গেছে, বাস্তবে কিন্তু তা হয় না। তোমার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে সেটা কিন্তু গ্রাহককে দিতে বাধ্য থাকে ব্যাংক, কারণ এটাও কিন্তু ব্যাংকের পরিচালনার মূলনীতি যে চাহিদা মাত্র চেকে উত্থাপিত টাকা গ্রাহককে দিতে বাধ্য থাকবে। কারণ চেক কি শর্তহীন নির্দেশনামা, তাই না? তুমি তো টাকা ব্যাংকে জমা রেখেছো নিরাপত্তার জন্যই। এখন ব্যাংকের কোনো অগ্নিকাণ্ডের কারণে বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় ব্যাংক, সেজন্য কিন্তু তুমি দায়ী নও, তোমার টাকা তুমি অবশ্যই ফিরে পাবে। এবং এই যে তোমার কি পরিমাণ ব্যালেন্স রয়েছিল বা কি পরিমাণ লেনদেন সংঘটিত হয়েছিল, এই ধরনের তথ্যগুলো, সব ধরনের তথ্যগুলোই কিন্তু ব্যাংক সংরক্ষণ করে বিভিন্ন সার্ভারে। তাই একটা প্রতিষ্ঠান পুড়ে গেলেও বা একটা ব্যাংকের একটা শাখা পুড়ে গেলেও কিন্তু সমস্ত তথ্য হারিয়ে যায় না, ব্যাংক সুন্দর করেই সেগুলো সংরক্ষণ করে। আরেকটি বিষয় হচ্ছে গোপনীয়তা, যেটা আমি তোমাদের আগেও আলোচনা করেছি যে ব্যাংক যখনই গ্রাহকদেরকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা এই জাতীয় কোনো কিছু প্রদান করে, যেমন বিকাশ, রকেট, নগদ, এই যে এজেন্সি সেবাগুলো প্রদান করে, তখন কিন্তু অবশ্যই গোপনীয়তা রক্ষার জন্য পিন কোড দিয়ে থাকে এবং এই পিন কোডটা শুধুমাত্র গ্রাহক জানে, অন্য কেউ জানে না। আবার যে কর্মকর্তার সাথে গ্রাহক লেনদেন করবে, অর্থাৎ গ্রাহকের হিসাবগুলোকে ডেবিট ক্রেডিট করবে বা গ্রাহকের হিসাবটাকে ম্যানেজ করবে, সেই কর্মকর্তার জন্য কিন্তু একটি পিনকোড বরাদ্দ থাকে। এটা একটা অফিসের সব কর্মচারী বা কর্মকর্তা কিন্তু এই সেবাগুলোর সাথে জড়িত না। যিনি ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ যাকে পিনকোড দেওয়া হয়েছে শুধুমাত্র তিনিই কিন্তু এই হিসাবগুলোকে রেকর্ড করেন। ফলে অসৎ উপায়ে কোনো অসৎ ব্যক্তি এখান থেকে জালিয়াতি করতে পারে না, যতক্ষণ পর্যন্ত না গ্রাহক তার পিনকোড অন্য কাউকে জানাচ্ছে। তো এজন্য বলা হচ্ছে যে মানে একটা ই ব্যাংকিং সিস্টেমে গ্রাহকের তথ্য আরও অধিকতর গোপনীয় অবস্থায় থাকে এবং অত্যন্ত নিরাপদ অবস্থায় থাকে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনা। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।